এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রাব্বি ইশরাকে ছাড়িয়ে ফোন দিল সায়েমকে। নিজেদের মধ্যে কিছু নিয়ে কথা বলে সিদ্ধান্ত নিয়ে নিল। তখনই ইশরার হাত ধরে পড়ে। চলো। কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে চারজন, সায়েম, জুরি, সাইফ, অন্তর। এরা ছিল বিয়ের সাক্ষী। মাথায় লাল ওড়না দিয়ে ঘোমটা দেয়া, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইশরার। আসার সময় পথে দাঁড়িয়ে একটা লাল ওড়না কিনেছে রাব্বি। সাজবিহীন ইশরাকে সদ্য পরিস্ফুটিত গোলাপ লাগছে। সাদা জামা, লাল ওড়না, এতেই যেন বিয়ের সাজ পরিপূর্ণ। রাব্বি সাইমের দিকে তাকিয়ে বলে, মামা নিয়ে যান, আমার আমানত আপনার কাছে দিলাম, সামনে রাখবেন। আমি আজই রাজশাহী চলে যাচ্ছি। ওর ভরণ পোষণের দায়িত্ব আমার। কাবিনের টাকা যেদিন জোগাড় হবে সেদিন এসে সসম্মানে নিয়ে যাব। এর আগ পর্যন্ত যত্নে রাখবেন। বিয়ের খবর জানাজানি হওয়ার প্রয়োজন নেই। সময় হলে আমি জানাবো সবাইকে। এখন বিয়ে করার কারণ তো জানেনই। আমি কোনো হারাম সম্পর্ক রাখতে চাই না। আমার নামে লিখে রেখে গেলাম, আমার সম্পদ যেন কেউ কেড়ে নিতে না পারে। এখনের বিয়েটাও বৈধ নয়, কারণ বাবা মায়ের সম্মতি নেই। যদি কখনো এমন পরিস্থিতি আসে যে বিয়ের কথা না বললে দেওয়ালে পিঠ ঠেকে যাবে, সেই মুহূর্তে বলবেন তার আগে দরকার নেই। সকলের সম্মতিক্রমে নিয়ে আসবো আমার সহধর্মিণীকে। থামলো রাব্বি। জ্বরের উত্তাপ বাড়ছে। ঈশা মামাকে আড়ালে নিয়ে কি যেন বলল। মামা সামনে এসে বলল, রাব্বি, আমি তোমার মামি আর পরীকে নিয়ে হাসপাতালে যাব। ইসরাত কিছু বলবে তোমাকে মনে হয়? কথা বলো তোমরা, ও নিজেই যেতে পারবে বাসায়। রাব্বি ঈশার দিকে তাকাতে বুঝলো মেয়েটা কিছু বলতে চায়, আর না করতে পারলো না। বিবাহিত স্ত্রীর চোখে কিছু আছে। আজ অন্যরকম একটা বৈধ অনুভূতি সাড়া দিল মনে। সাইম কথা শুনে মাথা ঝাঁকালো রাব্বি। ওদের রেখে চলে গেল বাকিরা। রাব্বি ঘড়িতে দেখে 11:30। ইশরাকে নিয়ে রেস্টুরেন্টে এসে বসেছে। মেয়েটার মুখ বলছে কিচ্ছু খায়নি। পকেটে এখনো 1324 টাকা আছে। টাকার দিকে তাকিয়ে হাসছে। এই টাকাটা আজ পুরোটাই বইয়ের জন্য খরচ করবে। রাজশাহী যাওয়ার জন্য টাকা জোগাড় মুহূর্তেই কি করে হলো সেটা ম্যাজিক। বিয়ের পর কি রহমত চলে আসে? সাইফ গত 4 মাস আগে 600 টাকা ধার নিয়েছিল। এখন সেই টাকা হাতে দিয়ে গেল। অন্তর বিয়ে উপলক্ষে গিফট করলো 2000। নিতে চায়নি, কিন্তু সেটা খুশি হয়ে দিল। না নিলে রাগ করবে। বন্ধুদের কাছে সব জায়েজ। আজ ইর্তিকে বড্ড মনে পড়ছে। বোন যদি না হতো, পুরো বিয়ের সমস্ত দায়িত্ব ইর্তি একা পালন করত। ইর্তি যদি কখনো জানতে পারে, অপরাধী হয়ে যাবে রাব্বি। ভাবতে ভাবতে চোখ গেল ঈশ্বর দিকে। নিজেকে সংযত করে চোখ বুঝলো। শান্ত গলায় বলল, আগে কি খাবে বলো, এরপর কি বলবে সেটা জাহির করো। ইশরা দুনুমুনু করে বলল, আমি আমার খরচ চালাতে পারবো, আপনি অনুমতি দিলে। এত চিন্তা করবেন না আমার জন্য। আপনি সুস্থ থাকলেই আমি খুশি। রাব্বি চক্ষু ছানা পড়া করে একটা ধমক দিল। এই মেয়ে তো কথা বলো কেন? আমাকে কি মেরুদণ্ডহীন কাপুরুষ মনে হয়? বিয়ে করেছি মানে তোমার দায়িত্ব আমার। আর তোমার টিউশনির টাকা জমাও, খরচ করো, ওটা আমার দেখার বিষয় না। প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ভারী খাবার অর্ডার দিল। দুজনেই খেতে খেতে পরিবারের ইর্তিজার ব্যাপারে আলোচনা করলো। চলে যাবার সময় হলে ইশরা কেঁদে দেয়। রাব্বি বসার চেয়ার পরিবর্তন করে ইশরার পাশে বসে। কাঁদছো কেন? এমনি। রাব্বি প্রথমবারের মতো এক হাত দিয়ে জড়িয়ে আগলে ধরে। ফুপিয়ে উঠল। রাব্বি অসারের মতো নিশ্চল হয়ে আছে। ইশরাকে থামিয়ে ওর ছোট্ট মুখে আঁচলে নিল। ধীর গলায় বলল, বোকা মেয়ে, একদম কাঁদবে না। হয়তো ইর্তি বা আঙ্কেলের মতো রাজকন্যা বানিয়ে রাখতে আপাতত পারবো না, কিন্তু আমাদের প্রাসাদের রাজরানী হয়ে থাকবে। কপালে উষ্ণ অদল ছুঁয়ে প্রথম নিজের বৈধ অধিকার প্রয়োগ করলো। ইশরার চোখের পানি মুছে কি কি করতে হবে বুঝিয়ে পড়ল। খাবারের বিল মিটিয়ে ইশরাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে একটা লাল শাড়ি কিনে দিল। রাতে ভিডিও কলে দেখবে বলে। শাড়ি পরে
থাকতে বলেছিল। বাসায় ঢুকে ইশরা ফোন দিয়ে বলে, শার্টের পকেটে নাপা আর ডেসলার দিয়েছি, খেয়ে একটা ঘুম দিবেন, গায়ে আপনার অনেক জ্বর। রাব্বি হাসলো ক্ষীণ সম্মতি জানিয়ে ফোন রেখে বাসায় ঢুকে ওষুধকে স্বস্তির শান্তির একটা ঘুম দিল। পরপর দুটো ক্লাস পরেও আজ ইর্তিজার দেখা পেল না। খুব রাগ হচ্ছে নিজের উপর। কেন এভাবে সেজে এলো? আসার পর থেকে এক এক জনের এক এক রকম কথা স্বীকার। এই তো রিচি মাই এসে খোঁচা দিয়ে গেল। কি রে, বিয়ে শাদী করে এসেছিস নাকি? একেবারে এমন বউ সেজে এসেছিস কেন? সিমিন রেগে তেড়ে মারতেই উদ্যতই হচ্ছিল। তৎক্ষণাৎ রুষা আটকে পরিস্থিতি সামাল দিল। সিমিন রাগে কাছে এসে ফিসফিস করে বলল, যার জন্য সেজে এসেছেন সে আজ লাপাত্তা, শালারে হাতের সামনে পায়। আমার বান্ধবীটার ফিলিংসে মূল্য নাই, বেটা সব সময় বজ্জাতি করে। রুষার বিরক্ত লাগছে। সিমিনের ইর্তিজার সাথে কি শত্রুতা বুঝে না, সব সময় একে অন্যের পিছেই লেগে থাকে, যা আজ থেকে 3 বছর আগেই রুষা করত। তবে তাদের ছিল ঝগড়া আবার প্রাণপ্রিয় সম্পর্ক। কিন্তু সিমিনের ইর্তিজার সম্পর্কে নৈতিবাচক ধারণা অনেক বেশি। সাজিয়ার সাথে যে মিশে সিমিনের মনে হয় তার রুচির সমস্যা, তাই হয়তো রাগ ইর্তিজার প্রতি রাগ। রুষা বড় বড় চোখ রাঙাতে সিমিন না দেখার ভান করে অন্যদিকে ফিরে গান গাইছে। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তোমারই বিহনে মোর জলে। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তোমারই কথাই হৃদয় বলে। যদি বাসো ভালো আমাকে, তবে কেন থাকো দূরে দূরে। সহে না যাতো না, কি করে বলো না, যতনে রেখেছি তোমাকে কত না। সহে না যাতো না, কি করে বলো না, যতনে রেখেছি তোমাকে কত না। আশেপাশের অন্য শিক্ষার্থীরা রুষার আর সিমিনের দিকে চ্যাপ চ্যাপ করে তাকিয়ে আছে। রুষা বিরক্ত হয়ে ধমকাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে ক্লাসে ঢুকলো ইর্তিজা। পরনে কালো শার্ট, ইন করা ফর্মাল প্যান্ট, হাতে অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ। দেখেই মনে হয় ক্লান্ত। রাহিদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কিরে কই ছেলে? বিনা বাক্য ব্যয় থপ করে সামনের বেঞ্চটাতে বসে পানি চাইল। দেব এগিয়ে এসে পানি দিল। ক্লাসের বাকিরাও চেয়ে আছে ইর্তিজার দিকে। পানি 2 ঢোক পান করে রাহিদের দিকে তাকিয়ে বলল, রাস্তায় চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটলো। স্বাধীন দেশের স্বাধীন জাতি তা ভিডিও করতে ব্যস্ত। মেয়েটার যে কি অবস্থা সেদিকে কারোর নজরই ছিল না। ছুটি গিয়ে দেখি ছোট্ট একটা স্কুলের মেয়ে, বয়স বড়জোর 10 বা 11। স্কুল থেকে ছুটি হয়েছে হয়তো। রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনা। পরে ওকে নিয়ে হাসপাতালের ফ্লোরে এতক্ষণ দৌড়াদৌড়ি। আল্লাহ রক্ষা করেছে, পায়ে হালকা ফ্র্যাকচার হয়েছে। বাবা মায়ের কাছে বুঝিয়ে দিয়ে আসলাম। মানুষের বিবেক সত্যি দিন দিন হারিয়ে যাচ্ছে। ইর্তিজা আশপাশটা দেখেনি এখনো পর্যন্ত। চিন্তায় ভুলে গিয়েছে সে নিজেও আজ অনেক টিপটপ সেজে এসেছে কারোর জন্য। ঘন্টা পেরিয়ে স্যার ক্লাস থেকে বেরিয়ে গেল। আজ আর ক্লাস নেই। গড়িতে দুপুর 1:50। কিছু খেতে হবে। ক্যান্টিনের দিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়তে রাহিদের ইশারাতে পেছনে 3 বেঞ্চ পরে চোখ গেল। চোখ সরিয়ে সামনে দেয়ালের দিকে তাকিয়ে নিজেকে আশ্বস্ত করে আনমনি বলল, ইর্তি, কন্ট্রোল। এটা তোর পড়াশোনার জায়গা, কাজের জায়গা। এখানে এভাবে সামালহীন হলে চলবে না। আরো একবার পেছনে ফিরতেই একেবারে শুভ দৃষ্টি। তৎক্ষণাৎ দুজনই চোখ ফিরিয়ে নিল। ইর্তি বুকের বাঁ পাশে হাত দিয়ে পিপির করে বলে, ম্যাডাম, আপনার এই সাজে এখানে আসা একদম উচিত হয়নি, একদমই না। রায়তকে কিছু বলে দাঁড়িয়ে পড়ল। বাইরের দিকে পা দিতেই সাজিয়া বাধা দিল। ইর্তিজা, ওয়েট, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। এখানে নয়, বাইরে। ইর্তিজা আর চোখে রুষার দিকে দেখলো। পুনরায় রাহিদের দিকে তাকালো। রাহিদ মলিন করে রেখেছে মুখটা। রাহিদের সামনে এগিয়ে আসতে রাহিদ ফিসফিসিয়ে বলল, যাস না, আমি মাত্র সিমিনকে মেসেজ করেছি রুষাকে নিয়ে বের হতে। মেয়েটা সেই সকাল থেকে মন খারাপ করে বসে আছে। ইর্তিজা সাজিয়ার সামনে এসে বলল, সাজিয়া এখানে বললে বলো, না হলে থাক।
আমি আমার কাজ আছে, বের হতে হবে। আর তোমার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই যে আড়ালে যেয়ে কথা বলতে হবে। প্রেমিকের সাথে মনে হয় ঘুরতে যাচ্ছ। রক্ত মাথায় উঠে গেল ইর্তিজার। মেয়ে মানুষ নাহলে ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিত। নিজেকে সংযত করে পুনরায় বলল, ভাগ্য বলে বেঁচে গিয়েছ। মহান আল্লাহ তাআলা মেয়েদের ওপর অত্যাচার করতে বারণ করেছে, নতুবা তোমার চেহারা এতক্ষণে তার সৌন্দর্য হারাতো। আমি প্রেমিকার সাথে যাব না বিয়ে করা বউয়ের সাথে যাব আমার ব্যক্তিগত ব্যাপার। হু দ্য হেল আর ইউ টু আস্ক মি সাচ এ কোয়েশ্চেন? রাহিত চল, সময় নষ্ট করার কোনো মানে হয় না। বেরিয়ে গেল। ক্লাস ছেড়ে সাজিয়া চেয়ে রইল। রুষাকে এক নজর দেখল। ঢাকা শহরের কয়েকটা সেফ প্লেসের মধ্যে সেফট টেবিল কোর্ট সাইড একটা, অনেকগুলো ফুড কোর্ট নিয়ে এই রেস্টুরেন্ট। এছাড়াও রয়েছে অনেক সুন্দর সবুজ সজীব নিরিবিলি পরিবেশ। ইউনাইটেড ইউনিভার্সিটি পেরিয়ে মাদানী এভিনিউতে অবস্থিত এই রেস্টুরেন্ট প্রায় 18 লক্ষ স্কোয়ার ফিট জুড়ে এই খাবার ও বিনোদনের জায়গা। এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য আলাদা রাইড। ধানমন্ডিতে রয়েছে আরো একটি শাখা, তবে এই শাখাটি বৃহৎ। ইর্তিজা এবং রাহিত বাইকে, অপরদিকে রুষা, সিমিন এবং রিমনদের গাড়িতে। বাইক এবং গাড়ি পার্ক করে উপরে উঠে গেল। পাঞ্জাব কিচেন রেস্টুরেন্ট চুজ করে বসে পড়ল। খাবার অর্ডার দিয়ে 5 জনই একই টেবিলে বসলো। ইর্তিজা সকলের সামনে বলে উঠল, জায়গাটা নিশ্চিতভাবে সুন্দর, কিন্তু তোরা কি আর রেস্টুরেন্ট খুঁজে পেলি না? খাবারের প্রাইস দেখেছিস? মনে হয় যেন টাকা গাছে ধরে। রাহিত রিমন বড় বড় চোখ করে বলে, ইর্তিজা সিরিয়াসলি তুই এই মানের কিপন? তোকে দেখে তো বোঝা যায় না। আমি তোদের মতো এত রিচ কিড না। আমার পছন্দ ঢাকা ভার্সিটির টং, বাসার সামনে সিঙ্গারার দোকান অথবা অল্প দামের ফুড কোর্ট। থাকুক বাবার কিছু টাকা, কিন্তু নিজের খরচ নিজেই চালাই। বাবার টাকায় ফুটানি করে কি লাভ? সিমিন হেসে বলল, এই প্রথম আমার তোর কোনো কথা ভালো লেগেছে। তোকে তো আমার দু চোখে সহ্য হয় না। তোর চোখে ভালো হয়ে আমার কি লাভ? যার চোখে হওয়া দরকার তার চোখে হলেই হবে। সিমিন কাঁধ দিয়ে রুষাকে ধাক্কা দেয়। ইর্তিজা প্রতিটি শব্দ নিচের দিকে তাকিয়ে বলছে, অথবা সে এদিক ওদিক তাকিয়ে বলছে। সিমিন আচমকা কুচিয়ে পড়ল। ইর্তিজ, তুই লজ্জায় লাল হয়ে গিয়েছিস। এত লজ্জা পাচ্ছিস কেন? ইর্তিজার সাথে সাথে চোখ তুলে সরাসরি তাকালো রুষার দিকে। রুষা মিটমিটিয়ে হাসছে। পুনরায় চোখ নামিয়ে ফেললো। কথা বলায় ব্যস্ত হয়ে পড়লো সকলে। খাবার শেষে আশপাশটা ঘুরে ঘুরে দেখছে সবাই। ইর্তিজা এবং রুষাকে একাই ছেড়ে দিল সবাই। একসাথে ছিল, হঠাৎ করে আশপাশটা খালি লাগায় দুজনেই দেখে কেউ নেই ওদের পাশে। পাঁচিগুলো এভাবে ছেড়ে দিবে দুজনকে একজনও ভাবেনি। এত অস্বস্তি কাজ করছে কেন? ইর্তিজা খেয়াল করলো বুকের ধুকপুকানিটাও বেরিয়ে গিয়েছে। ডান হাত বুকের বাঁ পাশে রাখলো। রুষা চুপচাপ হাঁটছে। ইর্তিজা গলা ছেড়ে কেসে উঠল। রুষা ইর্তিজার দিকে তাকাতেই ইর্তিজা বলল, উত্তরটা কি পাবো আজ, নাকি আরো অপেক্ষা করতে হবে? রুষাও মজার ছলেই বলল। হাঁটার কিসের উত্তর? মধ্যে ইর্তিজা থেমে পড়ল। সে কুচকে বলল, চিঠির, যা আমি রাব্বিকে দিয়ে পাঠিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। পুনরায় হাঁটছে দুজন। ইর্তিজা বলে উঠল, আমরা একটু বসি। রুষা মাথা ছাকালো। রুষা বুঝতে পারছে না, এত পরিচিত একটা মানুষ, শৈশব কৈশোর একসাথে কাটানো, অথচ মানুষটাকে আজ বড্ড অচেনা লাগছে। কারণ কি? তবে গত 3 বছরের দূরত্ব। একটা কাঠের বেঞ্চিতে বসে পড়লো দুজন। ইর্তিজা বসে নিজের আঙ্গুল নিজেই খোঁজাচ্ছে, কথা খুঁজে পাচ্ছে না। সহসাই বলে উঠল, আপনাকে মারাত্মক সুন্দর লাগছে এই শাড়িতে। লকেটটা বেশ মানিয়েছে শাড়ির সাথে। ধন্যবাদ লকেটটা পরার জন্য। রুষা মুখ ঘুরিয়ে মুচকি হাসি দিল। পুনরায় আগের ভঙ্গিতে বলল, শাড়িটা আমার একজন অতি পছন্দের মানুষ দিয়েছিল। অতি পছন্দের মানুষ? এই কথা দ্বারা এই মেয়ে কি বোঝালো? সাথে সাথেই পৃষ্ঠ ছিল ইর্তিজা। ছেলে না মেয়ে? ছেলে। ইর্তিজা বসা থেকে দাঁড়িয়ে বলল, উঠুন। কেন? বের হবেন, শাড়ি কিনে দেব। এটা খুলে ফেলবেন। আমার পছন্দ নয় আপনি বাবা, জায়েদ ভাই এবং আমি ব্যতীত অন্য কোনো পুরুষের দেয়া কিছু গ্রহণ করবেন, এমন কাজ। রুষা হতচকিত, আশ্চর্য, চমকিত। এই ছেলে এত অল্পই এভাবে রিয়াক্ট করলো। রুষা মেকি রাগনি বলা, আপনি কে আমাকে এভাবে বলার? ইর্তিজা লজ্জা তো পেলই না, বরং অতি আত্মবিশ্বাসের সাথে বলল, আমি আপনার সব।
অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এখানে আমি অন্য কাউকে কিঞ্চিত পরিমাণ জায়গাও ছাড়তে রাজি নই। রুষা হঠাৎ হেসে উঠল, আশ্বস্ত করে বলল, ভালো করে শাড়িটি দেখুন, এটি আপনি আমাকে জন্মদিনে গিফট করেছেন। নিজে গিফট করেই চিনতে পারছেন না? ইর্তিজা তাকিয়ে মনে করতে পারল না। আজ মনে হলো মেয়েদের কাপড় মনে রাখা বড্ড ঝামেলার কাজ। ইস, যদি মনে রাখতো এই লজ্জায় পড়তে হতো না। সৃষ্টিকর্তার কাছে নতুন আর্জি জমা হলো, যেন মস্তিষ্কে মনে রাখার ক্ষমতা বাড়িয়ে দেন। মাথা নোয়ালো লজ্জায়, মাথা চুলকে বোকা বোকা হাসি দিয়ে বলল, সরি, আসলে বুঝতে পারিনি। হঠাৎ মনে হলো রুষা তাকে অতি পছন্দের মানুষ সম্বোধন করেছে। এটা কি কোনো পজিটিভ সিগন্যাল? না, এখনই উল্লাসিত হলে চলবে না, আরও একটু দেখতে হবে ব্যাপারটা। যদিও আজ সাজ দেখে মনে হচ্ছে ইর্তিজার জন্যই সেজে এসেছে, তবুও নারীর মন বড্ড রহস্যময়ী, পড়তে পড়তে সাসপেন্স, তাই এখনই খুশি হওয়া যাবে না। রুষা হাসছে, গজদন্তনীর হাসির প্রেমে বারবার পড়েছে। আশপাশটা তাকিয়ে দেখলো কেউ তাকিয়ে আছে কিনা। এই হাসি দেখলে যে কেউ প্রেমে পড়বে। হাসি থামাতে বলল, প্লিজ লজ্জা দেবেন না, সামনে চলুন। হ্যাঁ চলুন, অনেকক্ষণ হলো। ওরা কি ভাববে? কিছুই ভাববে না, ভাববে বন্ধুরা একান্তে নিজেদের সময় কাটাচ্ছে। এই সময়টুকু পাওয়ার জন্য আজ নিজের পকেট থেকে কতগুলো টাকা খসিয়েছি। আপনি তো এত কিপটা ছিলেন না, আজ কয়েকবার এই কথা বললেন। ইর্তিজা মৃদু হেসে পড়ল, বাস্তবতা খুব তাড়াতাড়ি বুঝেছি। আজকের দিনটা নিঃসন্দেহে আমার কাছে নিঃসন্দেহে জীবনের সেরা একটি দিন হয়ে থাকবে স্মৃতির পাতায়। তবে সব কিছুর ঊর্ধ্বে খরচ। আমি এখনো চেম্বার করি না, কারি টাকা আমার নেই। একটা সময় কত টাকা উড়িয়েছি। মোশাররফ স্যার অসংখ্যবার বকা দিতেন এভাবে টাকা উড়ানোর জন্য, অথচ এখন রাস্তার মানুষগুলোর দিকে দেখলে বুক কেঁপে ওঠে। আমার টাকা আমি খরচ করলে কষ্ট লাগে। ইশরাকে দেই, আম্মুকে দেই, খুব খুশি হয়। কদিন পরে অন্য একজনকে দেব, অন্য কেউ খরচ করুক, কিন্তু আমি উল্টাপাল্টা খরচ করতে চাই না। বন্ধুরা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আজকের খরচটা অযাচিত লেগেছে। 1500 টাকা প্লেটার, এটা কি অনেক নয়? তাই বারবার বললাম সরি এভাবে বলার জন্য। রুষা মুগ্ধ নয়নে দেখছে, সত্যি এই ইর্তিজা আর আগের ইর্তিজার মধ্যে তফাৎটা আসমান জমি। সুপুরুষ ইর্তিজা ইশফার হাঁটতেই দুজন ছোট্ট মাছের লেকটার কাছে সামনে এসে বসল। রুষা পাথরের উপর বসল। ইর্তিজার ফোন আসতে একটু সামনে এগিয়ে কথা বলছে। রুষা এক দৃষ্টিতে দেখে যাচ্ছে ইর্তিজার কথা বলার ভঙ্গি। পুরো দস্তর কর্তব্যপরায়ণ পুরুষ লাগছে, যার কথার ভাবে স্পষ্ট সে কতটা দায়িত্ববান ব্যক্তি। কথা শেষ করে নিজেও পাথরের উপর এসে বসলো, কিছুটা ইতস্তত বোধ করে বলল, রুষা ম্যাডাম উত্তরটা কি পাবো? ইচ্ছো হেসে বলল, প্রস্তাব দেওয়া হোক তাওহিদ সাহেবের কাছে। ইর্তিজা আকস্মা উঠে দাঁড়ালো, হতবাক হয়ে বলল, সরি আমি শুনতে পাইনি, আরেকবার প্লিজ। তাওহিদ সাহেবকে তার কন্যা অফিসিয়ালি জসিম সাহেবের একমাত্র পুত্রের কাছে সম্প্রদান করার জন্য জসিম সাহেবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হোক। ইর্তিজা রাহিতকে ফোন দিয়ে চলে আসতে বলল। রাহিত, রিমন এবং সিমিন এসে দাঁড়ালো। রুষা কোনো কিছু বুঝতে পারল না। রাহিতকে দাঁড় করিয়ে ইর্তিজাই বলল, আমার অ্যাপ্রন আর স্টেথোস্কোপটা ধরো, আমি নামাজে পড়ে আসি। রিমন হাত ঘড়িতে চোখ রেখে বলল, মাত্র বাজে 4:40, আসরের ওয়াক্ত 4:55, এখন কিসের নামাজ? জোহরের নামাজ আদায় করিনি শয়তানের প্ররোচনায়, আর 2 রাকাত শুকরিয়া নফল আদায় করব। কাদের ব্যাগ রিমনকে ধরিয়ে দিল। কিসের নফল? সকলকে স্তব্ধ করে ইর্তিজা রেস্টুরেন্টের মসজিদে চলে গেল। সিমিন, রাহিত এবং রিমন তাকালো রুষার দিকে। রুষা নিজেও মুখটা হা করে রেখেছে। সিমিন বলল, কি রে রুষা, ওর কি হয়েছে? কি বলেছিস তুই? বিশ্বাস কর দোস্ত, তেমন কিছু বলিনি। কথার মাঝখানে ধপ করে দাঁড়িয়ে তোদের কল করলো। তোর এমন কি কথায় ও এত খুশি হলো যে আল্লাহর কাছে সিজদা দিতে চলে গেল? রুষা হতবাক হয়ে দুহাতে মুখ ঠেকেছে। এতটুকুতে ইর্তিজা এভাবে শুকরানা নফল আদায় করতে গেল। ওর ছোট্ট মস্তিষ্ক এতক্ষণ ঢোকেনি কেন? মুগ্ধ হয়ে গেল ইর্তিজার ব্যবহারে। খুশিতে চোখ মুখ চকচক করে উঠল। বুকে শান্তির বাতাস গড়িয়ে পড়ল 2 ফোঁটা সুকস্ত্র। ইর্তিজা ইশফার রুষার জন্য নফল নামাজ আদায় করছে।
এই সম্পর্ককে কি বলে? নাম না জানার সম্পর্ক। এটা তো প্রেম নয়, বিয়ে নয়, তবে কি অজানা অনুভূতি? হ্যাঁ, তাই হবে। সম্পর্কে ব্যালেন্সটা খুব প্রয়োজন। আজ ইর্তিজা একেবারে তুমি বা তুই সম্বোধন করেনি, প্রতিবারই আপনি সম্বোধন করেছে। কিন্তু কেন? চোখের সামনে অতীব সুন্দরী প্রিয়তমা স্ত্রীর ভিডিও বার্তা। এক দৃষ্টিতে তাকিয়েছে কিছুক্ষণ আগে পাঠানো ভিডিওটার দিকে। ভিডিওটা পাঠিয়েছে অন্তর। কাজী অফিসে সাইন করার মতো গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও। নাক মুখ লাল বর্ণ ধারণ করেছিল কাদার ফলে। এই নিয়ে 6 বার এই ভিডিও দেখা শেষ। ট্রেনের ঝকঝক শব্দটা কানে বাজছে। ঘড়িতে 10টা 20। দুপুরে 1 ঘন্টা ঘুমিয়ে বিকেলে 5টা ট্রেন ধরেছে রাব্বি। রাজশাহী পৌঁছতে ঘন্টা 6 সময় লাগে, তাই তাড়াতাড়ি রওনা হয়েছিল। এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছে প্রিয়তমা। ট্রেন এসে থামলো স্টেশনে। নেমেই অটো ধরল। মেসেজে জানিয়ে দিল রাজশাহী পৌঁছে যাবার কথা। হলে পৌঁছে চাবি দিয়ে দরজা খুলল। আজ রুমমেট নেই, বাড়ি গিয়েছে। রাব্বি ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। টুকটাক খেয়েছে ট্রেনে। এত রাতে ভাত কিনে আনতে ইচ্ছে করছে না। এতক্ষণ মেসেজের রিপ্লাই না আসলেও এখন ফোনটা টুম করে উঠল। শুয়ে পড়েছে জানতে ওপাশ থেকে ভিডিও কল এলো। সবুজ বাতিতে টাচ করতেই সামনে ভেসে উঠল লাল শাড়িতে পরমা সুন্দরী স্ত্রী। তৎক্ষণাৎ উঠে বসে রাব্বি। রুমের বাতি নেভানো। রাব্বিকে ড্রিম লাইটের হালকা আলোয় আবছা দেখা যাচ্ছে। ইসরা রুমের বাতি জ্বালিয়ে বসেছে। রাব্বি সংযত হয়ে বলল, রাতে খেয়েছো? সবাই ঘুমিয়েছে? জি। রাব্বি আর কথা খুঁজে পাচ্ছে না বলার মতো। দুজনই নির্বাক নিস্তব্ধতা ঘিরে ধরেছে দুটি কামরা জুড়ে। ইসরা কাছে। রাব্বির মনে হলো কেউ বোধহয় ছুরিটাও ওর বুকেই মারলো। হতচকিত হয়ে বলল, বাহ, এখনই কান্নাকাটি শুরু? অনুধাবন করা শুরু করে দিয়েছো যে কাকে বিয়ে করলাম এই ভেবে? সমস্যা নেই, এই বিয়ে তেমন কিছু না, চাইলেই ভাঙ্গা যাবে। ইসরা রেগে ফোন কেটে দিল। শব্দ করে কেঁদে উঠল। মুখে হাত দিয়ে চেপে ধরল মুখ। ভেতরে চাপা কষ্ট বেরিয়ে আসতে চাইলো। এই মানুষটাকে কি কম ভালোবেসেছিল? খারাপ কিছু তো চাইনি কখনো। একটা রাত কি পাশে থাকা যেত না? সাহস দেওয়া যেত না? বাবা মায়ের অগোচরে কত বড় অন্যায় করেছে। আজ মাথায় হাত রাখা যেত না? কিন্তু ছেড়ে চলে গেল। খারাপ লোক। রাতটা কি জড়িয়ে ধরে বুকে আগলে রাখতে পারতো না? ছোট মামা যখন বলল আজ রাত ইশরাকে নিয়ে আমার ফ্ল্যাটে থাকো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং করো, তখন কেন মামার মুখের উপর না করে দিল? এত পাষাণ কি করে হয়? ইশরার ভাবনার মাঝে ফোন এলো। ইশরা প্রথমবার না ধরলেও পরের বার ধরল। ওপাশ থেকে বাতি জ্বালানো রুমে খাটের সাথে হেলান দেওয়া একমাত্র স্বামীর হাসি মুখ ভেসে উঠল। রাব্বি ধীর কণ্ঠে বলল, কি হয়েছে? এত রাগ কেন? ইশরা দুপাশে মাথা নেড়ে বলে, কিছু না, এমনি। সামান্য 2700 টাকা দামের একটা শাড়ি পরেছ, এতেই মাশাল্লাহ এত সুন্দর লাগছে। দামি শাড়িতে তো হুড়পড়ি লাগবে। মেয়েটা কেঁদেই চলেছে। রাব্বি কিছুই বুঝতে পারছে না। এত কাঁদার কারণ? রাব্বি পুনরায় জিজ্ঞেস করল, বউ, ও বউ, কাদার কারণটা যদি বলতেন, স্বামী নামক অপদার্থতার জন্য সুবিধা হতো মান ভাঙ্গাতে। আপনি কি আজকে রাতটা থাকতে পারতেন না আমার কাছে? থেমে থেমে ট্রেনে টেনে এতটুকুই বলল। রাব্বি মৃদু হাসল। দুই পাশে মাথা ঝাঁকিয়ে বলল, না, সেলফোনের অপর পাশে তুমি। এখন তোমার আমার মাঝে দূরত্ব প্রায় 247 কিলোমিটার। ট্রেন যুগে তো আরও বেশি। এখনই আমি নিজেকে সামলাতে পারছি না, ইচ্ছে করছে উড়ে গিয়ে ঝাপটে ধরে এলোমেলো অদর্শই। আর তুমি বলছো রাতটা থাকতে? পাগল মেয়ে, দুর্ঘটনা ঘটে যেত রাত থাকলে। পুরুষ মানুষ ভালো হলে তো ভালো, আর খারাপ হলে কোন লেভেলে নামে তার ব্যাপারে তুমি পুরোপুরি জ্ঞানহীন ঈশামণি। এনিওয়ে, খুব সুন্দর লাগছে। মন থেকে দোয়া করি সদা হাস্যোজ্জ্বল থাকো, স্বামী সন্তান নিয়ে ভালো থাকো। দুঃখ, সন্তান পেলাম কই? ইশরা লজ্জা পেয়ে মাথা নত করে ফেলেছে। রাব্বি হো হো করে উচ্চ শব্দে হেসে উঠল, বলল, ওরে ফুলটুসি, বউ আমার লজ্জা পেয়েছে। এত যে স্বামী স্বামী করছো, স্বামী আসলে তো ভয় পালাবে। আপনি লজ্জা দিচ্ছেন কেন আমাকে? কোথায় লজ্জা দিলাম? আমি তো শুধু বললাম সন্তানের কথা, এতেই এই অবস্থা। ভালো মানুষের যুগ নেই, বুঝছো? এখন মেয়েরা ফোনে বাসর করে ফেলে, ভার্জিনিটি হারায়,
আর আমি 300 কিলোমিটার দূর থেকে শুধু ভবিষ্যৎ বংশধরের কথা কল্পনা করলাম, এতেই মহারানী আমাকে দোষ দিচ্ছে। সব দোষ কপালের। আচ্ছা সরি, আর বলবো না। কল্পনা করেন, কল্পনা করতে তো আর পয়সা লাগে না, সাথে আমাকেও রাখবেন কল্পনাতে, একা একা জমবে না। ওরে ফাজি, তুমি নাকি কথা জানো না? এখন তো দেখি মুখে খই ফুটেছে। ইসরা পুনরায় মাথা নোয়ালো। একটা লজ্জা পেয়ে বড় বড় চোখের পাপড়ির প্রতিটি ঝাপটার প্রেমে পড়েছে রাব্বি। ছোটের কোণে তিলটার প্রেমে পড়েছে রাব্বি। কপালের সামনে কাটা অবাধ্য চুলের প্রেমে পড়েছে রাব্বি। ভাবতে ভাবতে রাব্বি সহসাই বলে উঠল, ঈশা। চোখ তুলে ঈশা বলে, জি। মাথাটা একটু সামনে নিয়ে এসো। ঈশা ফ্রিকুচকে তাকালো, তবু রাব্বি যা বলল তাই করলো। মুঠো ফোনের ক্যামেরার সামনে মাথা নিয়ে আসলো। রাব্বি একটু সময় নিয়ে ফোনের অপর পাশ থেকে অদৃশ্য গ্লাসেস কিনে চুমুটা গ্লাসে দিলেও ঈশার মনে হলো এত সতেজ চুমু। গাছ শিউরে উঠল। স্বাভাবিক হয়ে বসে রাব্বি বলল, ঈশা তুমি জানো না, ঈশা তুমি জানো না তুমি আমার জন্য কি? আমার সকালবেলা গোল লাগানো ঘুম ঘুম চোখের মিষ্টি স্বপ্ন, সন্ধ্যার আকাশের সবচেয়ে সুন্দর তারাটা তুমি। তুমি আমার অজানা স্বপ্নের নিরন্তর বাস্তবতা। তুমি আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যা। এটাকে কি ভালোবাসা বলে? শব্দটা এখনকার জেনারেশন তুচ্ছ করে ফেলেছে। বাবাকে সজ্ঞানে মাকে ভালোবাসি বলতে শুনিনি। এরপরও বাবা মারা যাওয়ার আগে ঘুমের মধ্যে মাকে জড়িয়ে ধরে মারা গিয়েছে। মায়ের কাছে শুনেছি সেবার বাবার মাথাটা মায়ের বুকে ছিল। মা কিন্তু একটু দ্বিধাবোধ করেনি এই কথাটা আমাদের দুই ভাই বোনকে জানাতে। লজ্জাও পায়নি। কেন জানো? কেন? আমাকে বুঝিয়েছে বউকে এভাবে ভালোবাসবি যেন মরার সময় মাথাটা বউয়ের বুকে রেখে মরতে পারিস। এতটাই ভালোবাসবি যেন বউ তোকে শেষ মুহূর্ত পর্যন্ত বুকে আগলে রাখে। আর আফাকে বুঝিয়েছে স্বামীর স্বস্তির জায়গায় যেন আফা হয়। মৃত্যুর আগে যেন মানুষটা আফাকে নিজের সর্বসুখ দুনিয়া ভেবে খুশি মনে যেতে পারে। কে আগে যাবে বা কে পরে যাবে সেটা ব্যাপার নয়। প্রকৃতপক্ষে সঙ্গী যেন নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, তার দিকে নজর দেওয়া। বুঝতে পেরেছ লালপুরটুসি? ঈশা ভাবনায় চলে গেল। তার শাশুড়ি মায়ের মতাদর্শ এত সুন্দর ভাবতেই মনের মধ্যে অজানা ইচ্ছে জাগলো সেই নারীকে দেখার। শুনেছি শাশুড়ি মা এখন শিক্ষকতা করে গ্রামের একটা স্কুলে। ঈশা কৌতূহল নিয়ে বলল, একটু। আচ্ছা রাব্বি ভাই, সরি, কি বলবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ রাব্বি ভাই ডাকো, আরো কিছু থাকলে সেটাও ডাকো প্লিজ। সরি বললাম তো। শুনুন না, আম্মু কি করে? আমি কি করে বলবো? এত রাতে আমার শাশুড়ি কি করছে? শ্বশুরকে ফোন দেব, জিজ্ঞেস করবো কি করে। অসভ্য লোক। আমি আপনার আম্মু মানে আমার শাশুড়ি কি জব করে তাই বুঝিয়েছি। ভাইয়ের মুখে শুনেছি স্কুলে জব করেন। ওরে মা, কি সুন্দর লাগছে শাশুড়িকে আম্মু ডাকটা। ধন্যবাদ বউ এভাবে ডাকার জন্য। হ্যাঁ, একটা স্কুলে বাংলা পড়ান। আমার মা বাংলা খুব ভালো জানো। এত সুন্দর সাবলীলভাবে বাংলা পারে তুমি অবাক হয়ে শুনবে। শুধু উচ্চারণে বাংলা বলে। আব্বু তো কোনো রকম ঠেলে টুলে মাস্টার্স করেছে। ব্যবসা করতে দেখে তখন অনেক টাকা ছিল। আব্বু চলে যাওয়ার পর আমার আর কেসগুলো লড়তে ইচ্ছে করছে না জানো। আব্বুর ব্যবসার জমির পরিমাণ অনেক, প্রায় 10-11 কোটি টাকার শুধু জমি আছে। কিন্তু আব্বুর পার্টনার সাবেক এমপি, আব্বু চলে যাওয়ার পর তো সব শেষ। মাও বলেছে এসব ঝামেলায় না যেতে, আমাদের যা আছে তাতেই হবে। আমি একটা চাকরি করব, তোমাকে আর মাকে দেখব। আপাতত আলহামদুলিল্লাহ ভালো আছেন, চলবে তোমার এতে? দৌড়াবে। দেবী পুনরায় বলো, ঘুমাবেন না? অনেক টায়ার্ড লাগছে আপনাকে দেখতে। আগে কিছু খেয়ে নিন, এরপর ঘুমান। রাব্বি মুচকি এসে বলে, তুমি থাকলে খেতাম যদি খাইয়ে দিতে, এখন শরীরের শক্তি নেই। পরে বা ঢাকা আসলে ইনশাআল্লাহ খাইয়ে দিব, চলবে? দৌড়াবে। দুজনে হেসে উঠল। কিছুক্ষণ কথা বলে ঈশা রাব্বিকে ঘুমাতে যাবার জন্য জোর করে পাঠিয়ে দিল। রাব্বিকে জ্বরের ব্যাপারে ভালোভাবে ওষুধ নিতে বলে সাবধান করে দিল। রাব্বি খুশি মনে বাধ্য ছেলের মতো কলের মধ্যেই 2 পিস বিস্কিট আর একটা পেন কিলার খেয়ে নিল। ঈশাকে চিন্তায় রাখতে মন চাইল না। কথার ইতি টানা হলো, বৈধ জিনিসের প্রতি ভালোবাসা গভীরভাবে টানে। হয়তো
তারই নিদর্শন এই কপতি তাকে ভাইবার আইটেমের প্রিপারেশন নিয়ে ব্যস্ত ইর্তিজা। হঠাৎ আইটেম দেয়াতে একটু চিন্তিত। বই খাতা সব এলোমেলো হয়ে পড়ে আছে। ফোন বেজে উঠল শব্দ করে। ফোনের দিকে তাকিয়ে দেখে স্ক্রিনে রাহিত ডিএমসি ভেসে উঠেছে। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো কাকুতি মিনতি। দোস্ত আমি কিছু পারি না, কালকে আইটেম ফেল করবো, প্লিজ দেখাইস। আমি নিজেই পড়িনি, আর বিশ্বাস করো পড়তে একটু ইচ্ছেও করছে না। মন চাইছে না পড়ি, তাই দিয়ে আসবো। হ্যাঁ তুই না পড়লেও পারোস, আর আমি পড়াও পারি না। ফোন রাখ, পড়তে বস। অলরেডি ইটস 12।